বাংলাদেশকে চাপে রাখতে নয়, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবেই সীমান্তে পুশিনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তবে শীতল সম্পর্ক থেকে দুদেশ বেরিয়ে আসতে চায় বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কাউকে অংশ নিতে বাধা দেবে না সরকার। শারমিন নীরার প্রতিবেদন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির জয়ের পর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকে ঘিরে সম্প্রতি দুদেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সীমান্তে বিএসএফ এর পুশিন সহ সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশকে চাপে ফেলতে চায় না ভারত, বরং 5 আগস্ট পরবর্তী দুদেশের যে সম্পর্ক হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে চায় তারা। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে নতুন যে সরকার আসছে তার সাথে ভারতের সরকার, আমরা বিভিন্ন পর্যায়ে যখন কথাবার্তা বলেছি, আমার নিজেরও কিছু কথাবার্তা হয়েছে, তারা বাংলাদেশের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ অংশ নিতে চাইলে সরকারের পক্ষে কোনো বাধা নেই বলেও জানান ডক্টর জাহিদুর রহমান। কোনো রকম কোনো সমস্যা নেই, মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু যারা ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। সংবাদ সম্মেলনে উপদেষ্টা দাবি করেন, দাম বাড়ার পরেও আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশের জ্বালানি তেলের দাম এখনো কম। বিএনপির সময়ে দেশের পুঁজিবাজারে অস্থিরতা থাকে না বলেও দাবি করেন বিএনপি সরকারের অন্যতম মুখপাত্র। শারমিন নীরা, ৭১, ঢাকা। সিলেটের পাহাড় ও জঙ্গলের দুর্গম সীমান্তে বিএসএফ এর পুশিন ঠেকাতে বিশেষ সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। কর্মকর্তাদের দাবি, কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। এ লক্ষ্যে সীমান্তে সতর্কতা জারির পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ। হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন। দিনরাত সীমান্ত পাহারায় ব্যস্ত বিজিবি। নিয়মিত টহলের পাশাপাশি আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে চালানো হচ্ছে নজরদারি। বিজিবি বলছে, ভারত থেকে কোনো ধরনের অনুপ্রবেশ কিংবা পুশিনের সুযোগ দেয়া হবে না। শুধু হবিগঞ্জ নয়, সিলেট সেক্টরের আওতাধীন প্রায় ৩০২ কিলোমিটার সীমান্ত জুড়েই চলছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল, গোয়েন্দা তৎপরতা এবং নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি দুর্গম ও পাহাড়ি এলাকায় চালানো হচ্ছে সচেতনতামূলক কার্যক্রম। এখন পর্যন্ত আমরা সেরকম পুশিনের কোনো ঘটনা ঘটেনি এবং আমরা এই ধরনের কোনো নিউজও এখন পর্যন্ত পাইনি। তবে আমরা সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছি। স্থানীয় জনগণকে নিয়ে আমরা যে সম্ভাব্য যে পুশিন রুটগুলো হতে পারে, যদিও আমাদের তেমন কোনো ইনফরমেশন নেই বা ঘটনা ঘটেনি, বাট আমরা সজাগ আছি। দিনে এবং রাতে আমরা টহল দিচ্ছি, সেই সাথে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও আমাদের সাথে আছে। সিলেটের অধিকাংশ সীমান্ত এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। এ কারণে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। আমার সীমান্তবর্তী এলাকায় অলমোস্ট 35 কিলোমিটারের বেশি হচ্ছে কাঁটাতারের বেড়া নেই। সো এই জায়গাগুলো দিয়ে সম্ভাব্য পুশিন হতে পারে। আমরা আমাদের যে সম্ভাব্য পুশিনের যে জায়গাগুলো, এগুলো আইডেন্টিফাই করেছি এবং আইডেন্টিফাই করে ওখানে আমাদের যে স্ট্যাটিক ডিউটি আছে, স্ট্যাটিক টহল রেখেছি। এছাড়াও আমাদের নিয়মিত টহল আছে। এদিকে সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয় বাসিন্দারাও। বিভিন্ন সীমান্ত এলাকায় রাত জেগে বিজিবির সঙ্গে পাহারা ও নজরদারিতে অংশ নিচ্ছেন সাধারণ জনগণ। বিজিবির দাবি, এখন পর্যন্ত সিলেট অঞ্চলের কোথাও কোনো ধরনের পুশিন ঘটেনি। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট।
দর্শক, আমাদের সহকর্মীদের কাছ থেকে সীমান্তের খোঁজ খবর নিব। সিলেট সীমান্তে রয়েছেন সুজাত এবং একই সাথে এই মুহূর্তে ঠাকুরগাঁও সীমান্তে রয়েছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। শুরুতে যেতে চাই মোহনের কাছে। মোহন, একটু জানতে চাই সীমান্তের পরিস্থিতি আপনি এখন কেমন দেখছেন ঠাকুরগাঁয়ে, এবং একই সাথে সেখানে কি আসলে পুশিনের কোনো ঘটনা দেখেছেন কিনা বা খবর পেয়েছেন কিনা? নেলসি, এখানে আসলে ঠাকুরগাঁ সহ পঞ্চগড় বা দিনাজপুরের যে এলাকা সীমান্ত রয়েছে সেখানকার সীমান্ত এখন শান্ত রয়েছে। গেল কয়েকদিন আপনি জানেন যে এই সীমান্তগুলো দিয়ে কয়েকটি পুশিনের ঘটনার চেষ্টা করেছে বিএসএফ, কিন্তু বিজিবির বাধায় তারা সেটি করতে পারেনি। ফলে আমরা দেখেছি যখন সম্মেলন শুরু হলো নয়াদিল্লিতে 8 তারিখ সম্মেলন শুরুর কয়েক ঘন্টা আগে কিন্তু এখানে পঞ্চগড়ের শূন্যরেখা এবং ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে যে শূন্যরেখা যাদেরকে আটকে রেখেছিল তাদেরকে সরিয়ে নিয়েছে বিএসএফ। ফলে আমরা দেখছি যে সীমান্তে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, কিন্তু বিজিবি তাদের অবস্থান ধরে রেখেছে। আমরা দেখেছি বিএসএফ কেও যে তারা তাদের মতো করে অবস্থান করছে, যে কোনো ধরনের ঘটনা তারা আসলে এটা সতর্কভাবে তারা দেখছেন, যে কোনো ধরনের পরিস্থিতি তারা সামাল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আমরা একটু আমাদের অভিজ্ঞতায় যদি বলি যে আমরা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এই যে বাংলাদেশের সর্ব উত্তরে যে জায়গা রয়েছে, যে সীমান্তগুলো রয়েছে, সেখানে আমরা গেল কয়েকদিন যাবত ঘুরে দেখেছি। আমরা যেমন গতকাল পুরো রাতেই আমরা বর্ডার গার্ড বাংলা বিজিবির সাথে আমরা ছিলাম, সেখানে স্থানীয় মানুষ ছিল। আমরা দেখেছি যে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও সীমান্তে সারা রাত ধরে স্থানীয় মানুষ যারা তারা পাহারা দিচ্ছেন, বিজিবি সদস্যরা রয়েছেন। এখানে কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে বিজিবি সদস্যরা যখন আসলে পাহারা দেয় বা সীমান্ত টহল দেয়, সেক্ষেত্রে তাদের সুবিধাজনক কিছু বিষয় রয়েছে যেগুলো তারা পাচ্ছেন না। বিশেষ করে তাদের টহলের জন্য বিশেষ ব্যবস্থা যেগুলো অন্যান্য দেশে আমরা দেখেছি সেই জিনিসগুলো পাচ্ছেন না। এবং পক্ষান্তরে আমরা দেখেছি ভারতে তাদের যেহেতু কাঁটাতারে বেড়া রয়েছে, সেই বেড়ার মধ্যে বিএসএফ তাদের অবস্থান রেখে তারাও নজরদারির মধ্যে রেখেছে এবং কাঁটাতারে বেড়ার সুবিধাটা তারা উঠিয়ে পুরোপুরি নিচ্ছে। আমরা দেখেছি যে হঠাৎ করে তারা লাইট বন্ধ করে দিচ্ছে এবং লাইট বন্ধ করে দিয়ে আসলে সেখানে পুশিনের মতো ঘটনা ঘটে। সে অভিজ্ঞতা আমরা গতকাল রাতেও দেখেছি যে তারা লাইট বন্ধ করে দিয়ে তাদের মতো করে তারা কার্যক্রম করে। ফলে কাঁটাতারে বেড়ার মধ্যে যে গেটগুলো রয়েছে সেই গেট দিয়ে তারা কখন আসলে কোন মানুষকে পুশিং করছে সেটা বোঝাও সমস্যা হয়ে দাঁড়ায়। ফলে স্থানীয় মানুষরা এখানে এক ধরনের উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং তারা বিজিবির সাথে থেকে সারা রাত ধরে সীমান্ত পাহারা দিচ্ছে। আমরা দেখেছি শিলিগুড়ি সীমান্তে অর্থাৎ তেতুলিয়াতে 0 পয়েন্টের ওইখানে নদী পার করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আমরা গতকাল শুনেছি সেখানে একজন পাগল বা মানসিকভাবে বিকারগ্রস্ত একজনকে নদী দিয়ে ঠেলে দিয়েছে বিএসএফ। তখন বিজিবি বা স্থানীয় মানুষদেরকে আমরা দেখেছি তাদের বাধার মুখে তাকেও সরিয়ে নিতে। ফলে মোটা থেকে যেটা দেখা যাচ্ছে যে পুশিনের মধ্য দিয়ে সীমান্তে এক ধরনের মোহন, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে জানাচ্ছিলেন ঠাকুরগাঁও সীমান্তের যে খবরাখবর এবং একই সাথে আপনি যে গত কয়েকদিন বিভিন্ন সীমান্তে গিয়েছেন সেখানকার অভিজ্ঞতার কথা আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা একটু সিলেট যেতে চাই। সিলেট সীমান্তে পুশিন নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন হোসেন আহমদ সুজাত। সুজাত, একটু জানতে চাই আপনি যেখানটাতে আছেন সেই সীমান্তে আসলে কি অবস্থা দেখছেন, সেখানে কি পুশিনের কোনো ঘটনা আছে কিনা? যেহেতু সিলেটে আসলে জঙ্গল এবং পাহাড় রয়েছে, সেখানটাতে আসলে পুশিনের ঘটনা কি ঘটছে কিনা সেটা একটু জানাবেন। দেখুন ন্যান্সি, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু পুশব্যাকের ঘটনা ঘটলেও সিলেট বিভাগের যে সীমান্তবর্তী এলাকা আছে মোর দেন 600 কিলোমিটার, এই 600 কিলোমিটার সীমান্তে কিন্তু এখন পর্যন্ত আসলে পুশব্যাক বা পুশিনের ঘটনা ঘটেনি। আপনি জানেন যে সিলেট ভৌগোলিক দিক থেকে কিন্তু সিলেটের পাশেই কিন্তু ভারতের 3টি রাজ্য, বিশেষ করে মেঘালয়, আসাম এবং ত্রিপুরা, এবং এই 3 রাজ্যের সাথে কিন্তু বাংলাদেশের যে দীর্ঘ সীমান্ত রয়েছে সেই সীমান্ত এলাকায় কিন্তু এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা ঘটেনি। তবে আমরা বিজিবির সাথে কথা বলেছিলাম, বিজিবি আমাদেরকে জানিয়েছেন যে তারা পুরো 600 কিলোমিটার সীমান্তে কিন্তু কঠোর নিরাপত্তা দিয়েছেন। পাশাপাশি হবিগঞ্জ সীমান্তের যে সকল গভীর যে সকল জঙ্গল রয়েছে, অর্থাৎ পাহাড়ি যে সকল এলাকা রয়েছে বাংলাদেশ অংশে, সেই সব এলাকাকে কিন্তু ড্রোন নজরদারি আওতায় নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ড্রোনের মাধ্যমে কিন্তু রাতে এবং দিনে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। অর্থাৎ কোনোভাবেই ভারত থেকে যে অবৈধ যে পুশিন আছে সেটি কিন্তু আসলে কোনোভাবেই মেনে
মেনে নেওয়া যাবে না। পাশাপাশি আমরা বিজিবির সাথে অর্থাৎ 48 বিজিবি সিলেটের অধিনায়ক যিনি আছেন লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক, ওনার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সিলেটের যে সকল পাহাড়ি এলাকা আছে, বিশেষ করে জৈন্তাপুর, গোয়াইনঘাট, জাফলং এবং ছাতকের বিভিন্ন জায়গায় যে সকল পাহাড়ি এলাকা আছে সেগুলোতেও কিন্তু বিজিবি কঠোর নিরাপত্তা জোরদার করেছে এবং প্রতিনিয়ত সীমান্ত এলাকায় মাইকিং করা হচ্ছে এবং সীমান্ত এলাকার মানুষদেরকে জানানো হচ্ছে যে তারা যাতে বিজিবিকে সহযোগিতা করেন। অর্থাৎ কোনো কিছু যদি সীমান্ত এলাকায় দেখা যায় বা কোনোভাবে যদি দেখা যায় যে ভারত থেকে বাংলাদেশের দিকে অবৈধ নাগরিকরা ঢুকে পড়ছে, তাহলে সাথে সাথে বিজিবিকে জানানোর জন্য। তো সর্বদা একটা কথাই বিজিবি বলছে যে আসলে কোনোভাবেই পুশিন বা পুশবিকের ঘটনা সিলেট অঞ্চলে সহ্য করা হবে না এবং বলা যেতে পারে যে এখন পর্যন্ত সিলেটের কোথাও কিন্তু কোনো ধরনের পুশব্যাক বা পুশিনের ঘটনা ঘটেনি। ন্যান্সি। সুজাত, আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে আরও সংবাদ জানবো। দর্শক, সিলেট সীমান্ত থেকে হোসাইন আহমদ সুজাত আমাদেরকে যে সীমান্তের পুশিনের ঘটনা, সেই ঘটনার বিস্তারিত জানাচ্ছিল। দর্শক, আমরা একটু যেতে চাই মগবাজারে। জামাতে ইসলামের আয়োজনে 2026-27 যে বাজেট সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনে কথা বলছেন ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির। সরাসরি চলে যাব আমরা সেখানে। করেছেন, মহান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। মাঝখানে 52তেও একটা সংগ্রাম গিয়েছে, আমরা তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করি। ত্যাগ স্বীকারকারীদের মধ্যে যারা বেঁচে আছেন, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। হলো বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন। দ্বিতীয়বার স্বাধীনতার আগে নেতারা তখন জনগণকে ওয়াদা দিয়েছিলেন যে এমন একটি দেশ আমরা জনগণকে উপহার দেব যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কোনো বৈষম্য থাকবে না এবং অর্থনৈতিক সংকট দূর হবে, বেকারত্ব থাকবে না। আমরা সমস্ত শিশুদেরকে তাদের প্রাপ্য শিক্ষা নিশ্চিত করব। কিন্তু না, তার কোনো আদায় পূরণ হয়নি। বরঞ্চ এখানেও এসে জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখাতে তৎকালীন সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছিল, যার কারণে 4 বছরের মাথায় দুঃখজনকভাবে তাদেরকে বিদায় নিতে হয়েছে। ক্রমাগত পট পরিবর্তনের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ এসে এখানে দাঁড়িয়েছে। 24 সালে এদেশের মানুষ একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা বুকে নিয়ে বুক পেতে লড়াই করেছিল। এ লড়াই কোনো দলের পক্ষ থেকে হয়নি, এই লড়াই হয়েছে জনগণের পক্ষ থেকে। দর্শক, জামাতের আমি ডক্টর শফিকুর রহমান 2026-27 যে বাজেট প্রস্তাবনা আয়োজন জামাতে ইসলামের পক্ষ থেকে, সেখানে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে 57তম সীমান্ত সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠক চলছে। 4 দিনের সম্মেলনে পুশিন বা পুশব্যাক, সীমান্ত হত্যা বন্ধ এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। সম্মেলনে অংশ নিয়েছেন বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে 15 সদস্যের প্রতিনিধি দল, আর বিএসএফ এর মহাপরিচালকের নেতৃত্বে অংশ নিয়েছেন 12 সদস্যের দল। সম্মেলনে ভারতের পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশ ও কাঁটাতারের বেড়া নিয়ে উদ্বেগ জানিয়েছে বিজিবি। অন্যদিকে বিজিবি অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের পুশিন বা পুশব্যাক করার যে কোনো চেষ্টার তীব্র বিরোধিতা করে এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। এছাড়া আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে বিএসএফ এর অবৈধ স্থাপনা ও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা নিয়েও আলোচনা চলছে। পাশাপাশি সীমান্তে আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য কর্মকাণ্ডের তথ্য আদান প্রদান সহ পারস্পরিক আস্থা বাড়ানোর বিষয়ে মতবিনিময় হচ্ছে। রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যার ঘটনায় রিয়াজ ও আমিন নামের দুজনকে আটক করেছে পুলিশ। সকালে তাদের আটক করা হয়। সোমবার রাতে মৌচাকে আনারকলি মার্কেটে ফুটপাতে চাঁদাবাজির জেরে থানা যুবদল নেতা বাবুর ছুরিকাঘাতে খুন হন মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন। সোমবার রাত 8টার দিকে এই ঘটনার পর মৃতদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হলে বিক্ষোভ করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তবে নিহতর স্বজনরা বলেন, চাঁদাবাজি বন্ধে বাধা দেয়ার তার উপর
হামলা করে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু। এ ঘটনায় রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত করে বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় যুবদল। আমার ছেলে যাইতেছে, আমি কই কি হয়েছে, আম্মু আমি জানি না, আমার খালতো ভাই ছিল ঘরে, ওরা নিয়ে বাইরে গেছে। আমি এত ফোন দিলাম, বিল্লালের নাম্বারে ধরে না। ওরা আমার খালতো ভাই আইসা মাথা ঘুরে পড়েছে। আমি কি হয়েছিল ভাই, বাবা আর কোন ধুলা বাইরে চাকু দিয়ে পড়েছে। এরপর আমি আর কিছু জানি। মামা কি হয়েছে, সবার সরাইতে যায় মামা পড়ে গেছে সামনে, পরে মামার ডান পাশে সিনার মধ্যে ছুরির আঘাতটা লাগছে। আঘাতটা লাগার পর ওইখানে ফুসফুসিতে ডাক্তার বললো যে ফুসফুসিতে লেগে ফুসফুসি লিক হয়ে গেছে। আপনারা কি করবেন ভাই, বাবুরে আনেন ভাই। বাবু পুরা নেতৃত্ব দিয়ে বিল্লাল ভাইরে মারছে, টাইনা নিয়ে আসছি পাই না, চুরিতে পাড্ডা দিছে মনে হয়। এবার 2026-27 অর্থ বছরের বাজেট প্রসঙ্গে জানাবো। নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে আশাবাদী সীমিত আয়ের মানুষ। স্বস্তি চান নিজেদের আয় ব্যয়ের হিসাব, যা প্রতিশ্রুতি ছিল নির্বাচনী ইশতেহারেও। বিশ্লেষকরা বলছেন কর্মসংস্থান বৃদ্ধি আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্নীতি বন্ধ করা গেলে মিলবে কাঙ্ক্ষিত সুফল। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন মিরাজ সুমন। ঢাকার কারওয়ান বাজার মোড়। লোকাল বাসে উঠতে দৌড়ঝাঁপ করছেন বেসরকারি চাকরিজীবী সৈয়দ মিজানুর আলম শাহিন। এক পর্যায়ে উঠলেন প্রায় জরাজীর্ণ একটি গাড়িতে, কিন্তু ঠাঁই হয়নি সিটে। দরজায় ঝুলে গেলেন একরকম বাধ্য হয়ে। আয় ব্যয়ের সামঞ্জস্য রাখতে গিয়ে আমাদের অনেক সময় আর কি বাসে চলাচল করতে হয়, বাধ্য হয়ে আর কি, কোনো উপায় নেই এছাড়া। জীবনের শেষ প্রান্তে এসেও আয় ব্যয়ের হিসাব মিলছে না রাজা মিয়ার। তাই তো নোংরা পরিবেশ কিংবা খাবারের মান উপেক্ষা করেই পেট ভরলেন ফুটপাতের হোটেলে। টাকা না থাকলে তো কেউ বাদ দিব না, টাকা দিয়ে ভাত খাইতে হবে। হোটেলে গেলে লাগবে 300 টাকা, ইঙ্গে না এলে লাগবে 50 টাকা 100 টাকা। ছোট্ট এই নদী পারাপারে প্রতিনিয়ত ভুগছেন মিরপুর বেড়িবাঁধ এলাকার মানুষ। তাদেরই একজন বাবু মাঝি। সংসার চালাতে নৌকা চালানোর পাশাপাশি যৌথভাবে শুরু করলেন এলপিজির ব্যবসা, কিন্তু তাতেও এমন দুর্ভোগ। ইনকাম দিয়ে শুধু আমার জীবন চলে না, আমার পুরো টোটাল ফ্যামিলি, আমার বাচ্চারা লেখাপড়া করে, আমার মাদুরি, আমার সবকিছু মানানসই করে চলতে হয়। এমন কোটি মানুষের গল্প রয়েছে এই শহরে, এই দেশে। বাজেট ঘিরে যাদের প্রত্যাশা খুব বেশি নয়। ট্রান্সপোর্ট ব্যবস্থাকে আরেকটু উন্নত করতো, যানজটটা যদি একটু কমাতো, তাহলে আমাদের এটাও ভালো হতো। আসা যাওয়ার কথাটা টাইমলি আমরা সব কিছু রিচ করতে পারতাম। অফিস আদালতে, কোর্ট কাছারিতে যেভাবে ঘোষের কারবার চলছে, এগুলো যদি বন্ধ করতে, দুর্নীতি বন্ধ করলে তার সামনে আগে গরিবের ভালো হবে, সবার ভালো হবে। ব্রিজ না থাকার কারণে, রাস্তাঘাট ভালো না থাকার কারণে শুধু এই মালামাল না, আমাদের যে কোনো মালামাল, যে কোনো মানুষ যাতায়াত সহ সব কিছুতেই এত কষ্ট করে যাইতে হয় আমাদের। বিশেষজ্ঞরা বলছেন সাধারণের চাহিদা পূরণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিশেষভাবে জোর দিতে হবে কর্মসংস্থান বৃদ্ধিতে। বন্ধ করতে হবে দুর্নীতি আর অব্যবস্থাপনা। খাদ্য ছাড়াও তো তার অনেক ডিমান্ড আছে, সেখানে স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থাগুলোকে আগানো, এটাও কিন্তু গরিবদের একটা ডিমান্ড। কোয়ালিটি অফ শিক্ষা যেন আসে স্বাস্থ্যটার খাতে। আর তৃতীয় খাতটা হচ্ছে শহর অঞ্চলে ট্রান্সপোর্টেশন, পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবস্থা যেন ইমপ্রুভ করে। আমরা দেখিয়ে দেব যে এই জায়গাগুলো অনিয়ম। আমরা সরকারের কাছে প্রত্যাশা করবো এই অনিয়মের ব্যাপারে সরকার আইনগতভাবে কঠোর অবস্থায় যাবে, কারণ আমরা ক্যাবের পক্ষ থেকে তো আইনি প্রয়োগ করতে পারি না। যদি আবার সেই সিন্ডিকেট চক্রের খপ্পরে যদি সরকার পড়ে, সরকারের কিন্তু এটি কিন্তু ভালো বলবো না, এটি আসলে সরকারের জন্য বিপজ্জনক হতে পারে। 2026-27 অর্থ বছরের বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। বাজেট ঘাটতি পূরণে সরকার নানামুখী উৎস থেকে টাকার যোগান পেলেও সংকটে একরকম অসহায় হয়ে পড়েন নাগরিকরা। তাই সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে তাদের স্বাবলম্বী রাখা সরকারেরই দায়িত্ব। আসছে 11 জুন দেখা যাবে এই ব্যাপারে কতটা অগ্রসর হতে পেরেছে গণ অভ্যুত্থান পরবর্তীতে ক্ষমতায় আসা বিএনপি। রাকিব হোসেন, 71, ঢাকা। সুযোগ পেলেই সবাই আমেরিকা কিংবা উন্নত দেশে যেতে চায়, এমন প্রবণতা বন্ধ করতে চায় বর্তমান সরকার। বরং দেশেই উন্নত দেশের সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে রাজধানী ফার্মগেটের কেআইবিতে
সংসদ সদস্যদের ব্যক্তিগত ও সহকারীদের ওয়ারেন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহিলা ইসলামের প্রতিবেদন। একটা মানুষ বলতে কি বোঝে? সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের সংসদীয় রীতিনীতি নিয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য ওয়ারেন্টেশন অনুষ্ঠানের আয়োজন করে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। অনুষ্ঠানে চিফ হুইপ বলেন, সুযোগ পেলেই সবাই শুধু আমেরিকা যেতে চায়। উন্নত দেশ গঠনের মাধ্যমে সরকার সেই মানসিকতার বদল ঘটাতে চায়। অনেক বেশি বেতন পাবেন এই লোকেরাই জাপানে গেলে অনেক টাকা পাবেন, এই লোকেরাই সাউথ কোরিয়া গেলে অনেক টাকা পাবেন, এই লোকেরাই বাংলাদেশের আরো অর্থনৈতিকভাবে দুর্বল দেশে গেলে আর কম টাকা পাবেন। এরপরে একটা মানুষ খাইয়ে বাঁচবে, ওখানে সব জিনিসের দাম বেশি, সুতরাং সেই হিসেব করে তারা বেতন দেয়। বাংলাদেশের সব জিনিসের দাম কম, সেই জন্য হিসেব করে বেতন দেয় কম। এবং আমরা পৃথিবীতে যখন মার্কেটিং করতে যাই তখন বলি যে বাংলাদেশে চিফ লেবার পাবেন, আপনারা সেখানে আসেন। তিনি বলেন, গণতন্ত্র চর্চায় এমপিদের পাশে থেকে ভূমিকা পালন করবে সহকারী। এমপি হিসেবে বিল্ড আপ করার দায়িত্ব আপনার। আপনি খারাপ পথ নিতে পারেন, ভালো পথে নিতে পারেন। আপনি কি এমপি হিসেবে অনেক লোকের সাথে কথা বলবেন, আপনারা যে এসে বলেন স্যার এটা তো করা যায় না, আমরা স্যারে করবে না, স্যার এটা করা উচিত, আমরা স্যারে করে। এটার পরে 90% কিছু হয়। চিফ হুইপ জানান, জবাবদিহিমূলক সংসদ ও সরকারের জন্য দরকার শক্তিশালী বিরোধী দল। আপনারা সেটা গাইড করেন। মাহিরা ইসলাম, ৭১, ঢাকা। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আপিল নিষ্পত্তির জন্য পরবর্তী শুনানি 16 জুন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার এই আদেশ দেন। হাইকোর্টের রায় ছিল 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করার। সেটার বিরুদ্ধে আপিল হয়েছে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করছে। ফলে প্রতিষ্ঠার উপর সরকারের প্রতি কোনো বিধিনিষেধ রইল না। মূল আপিলে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে। এর আগে মোহাম্মদ সাদ্দাম হোসেন সহ 7 আইনজীবীর করা এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত বছরের 2 সেপ্টেম্বর হাইকোর্ট এ রায় দেন। কোর্টের জন্য একটা স্বতন্ত্র সচিবালয় করা এবং সেই স্বতন্ত্র সচিবালয় মর্মে একটা ডিরেকশন চাওয়া হয়েছিল, যে স্বতন্ত্র সচিবালয়ের ডিরেকশনও আদালত দিয়েছিল। এই রায়টি প্রকাশিত হয়েছিল 2রা সেপ্টেম্বর 2025 অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এবং আমরা এই যে রায়, এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে আপিল দায়ের করা হয়েছে এবং সেই আপিলটি শুনানি না হওয়া পর্যন্ত আমরা একটা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়েছি। এবং আজকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 4 বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আমাদের আবেদন মঞ্জুর করেছেন। দর্শক, আমরা একটু সচিবালয়ে যেতে চাই। সেখানে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাব সেখানে। দলের সৈনিকেরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং তার নির্দেশে জনগণের অর্থের অপচয় বা কোনো রকমের অনিয়ম বরদাস্ত করবেন না। ফলে সেই অযৌক্তিক ক্রয় প্রস্তাব কার্যকর হয়নি। আমাদের সরকার একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে, যেখানে অন্যায়, দুর্নীতি এবং স্বৈরাচারী মানসিকতার কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে এই আপোষহীন অবস্থান এবং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার এই ত্যাগের অনুপ্রেরণা আমরা পেয়েছি আমাদের নেতা, দেশের কোটি তরুণ স্পন্দন, তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের দূরদর্শী নেতৃত্ব থেকে। তিনি আমাদের স্পষ্ট শিখিয়েছেন যে কোনো মূল্যে জনগণের আমানত রক্ষা করতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণে নিয়োজিত করতে হবে। তারই নির্দেশনায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দিন রাত নিরলসভাবে কাজ করে গেছে এই ফিফার বিষয়ে। এর ধারাবাহিকতায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ফিফার সাথে আলোচনার উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ায় আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সভাপতি জনাব তাবিত আউয়াল সাহেবকে যুক্ত করি। দিনের পর দিন ম্যারাথন মিটিং, জটিল আলোচনা, দর কষাকষির মধ্য দিয়ে আমরা একটি জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছি। এটি স্বৈরাচারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততা এবং জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার এক বিশাল বিজয়। প্রিয় সাংবাদিকবৃন্দ,
এখন আমি আপনাদের সামনে অত্যন্ত আবেগের সাথে এবং আনন্দের সাথে একটি খবর দিচ্ছি। সমস্ত জটিলতা, কুচক্রী মহলের প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। আজ অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করতে চাই যে অতীতের প্রায় 100 কোটি টাকার লুটপাটের যেই গন্ধ আমরা পেয়েছি তার প্রথম দাবিকৃত 200 কোটি টাকার যেই ফাঁদ এড়িয়ে আমরা ফিফার সাথে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানাই। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তি মূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় 47 কোটি টাকার মতো। জনগণের জন্য আনন্দের বিষয় হলো, আমি আবার বলছি, জনগণের জন্য আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। এর অর্থ আমরা টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি চ্যানেলস, ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রি করে প্রায় সকল টাকা উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। দর্শক, সচিবালয়ে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে একটি সংবাদ সম্মেলন চলছিল, আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। এমবাপ্পের অসাধারণ ভলিতে সমতার গোল, অদম্য মেসির দুর্দান্ত ডিফেন্স জেরা পাস, কিংবা নেইমার আর রোনালদোর মনোমুগ্ধকর গোল। ফিফা বিশ্বকাপের সেরাদের সেরারা এখন ঢাকায়। রাজধানীর পুরনো অংশের একটি গলিতে তারকাদের এই মিলন মেলা, উচ্ছ্বাস আর আবেগের চির প্রতিদ্বন্দ্বীরা যেখানে একসাথে হাত ধরাধরি করে। আবহমান বাংলার ফুটবল আবেগের এক প্রতিচ্ছবি স্বামীবাগের ফিফা গলি। রিফাত আহমেদের ছবিতে বাকিটা জানাচ্ছেন ভাস্কর ভাতুরী। বায়ান্নবাজার 53 গলির পুরান ঢাকার একটি রঙিন গলি। ভালোবাসার ক্যানভাসে এখানে দেখা মিলবে ফুটবলের দুনিয়া। রাত জাগা সমর্থকদের অপেক্ষার পতাকা এখানে উঠছে ফুটবলকে ঘিরে। তৈরি হচ্ছে নিজেদের স্বপ্নের চিত্রলিপি। যে দেশ কখনো বিশ্বকাপই খেলেনি সে দেশের মানুষই জানান দিচ্ছে কিভাবে উদযাপন করতে হয়। এই গলিটাতে হাঁটছেন, হঠাৎ মনে হবে মেসির সব শেষ ট্রফি জয়ের আনন্দের মুহূর্তটি ভেসে বেড়াচ্ছে। কান পাতলে শোনা যাবে রোনালদোর গোল উদযাপনের ধ্বনি, যে শব্দ দেয়াল ছুঁয়ে কোটি ভক্তকে স্বাগত জানাচ্ছে। নেইমারের হাসিটির রং এখনো উজ্জ্বল হয়ে আছে পুরো গলি জুড়ে, আর এমবাপ্পে প্রস্তুতি নিচ্ছে কোনো দলের ডিফেন্সকে দুমড়ে মুচড়ে দিতে। গোটা গলিটাই যেন ফুটবল জগতের এক জীবন্ত অ্যালবাম। ফুটবল আসছিল, এটা 2022 সাল থেকে আমি ফুটবলের গ্রাফিটি করা শুরু করছিলাম আর কি। তখন এই যে মিডিয়া এমনভাবে আমাকে প্রমোট করছিল, তখন আমি প্রফেশনাল আর্টিস্টই হয়ে গেছি। ওয়ার্ল্ড কাপটা তো প্রত্যেক মাসে আসে না, এটা আসে 4 বছর পর পর। তো আমরা যেহেতু আর্জেন্টিনার ফ্যান আছে, ব্রাজিলের ফ্যান আছে, জার্মানির ফ্যান আছে, ওই বন্ধু বান্ধব মিলে এই আয়োজনটার করার একটা চিন্তা ধারার থেকে এত বড় একটা আয়োজন আমরা ছোট থেকে বড় আয়োজন করে ফেলছি। এই ফিফা গলিতে কেউ রং মেশাচ্ছে, কেউ বা ছবি তুলছে, আবার কেউ দূর থেকে এসে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দেখছে সবকিছু। রয়েছে আর্জেন্টিনার অনুরাগী, ব্রাজিলের সমর্থক কিংবা পর্তুগালের ভক্ত, পাশাপাশি আছে ফ্রান্সের অনুরাগী। তবে সবার মাঝে একটি মিল, ফুটবলের প্রতি তাদের অদম্য প্রেম। বিশ্বকাপ পর্যন্ত এখানে বড় স্ক্রিনে প্রজেক্টরে খেলা দেখানো হবে। উল্লেখযোগ্য খেলাগুলো, যদি বৃষ্টি থাকে তাহলে আমরা ত্রিপলের ব্যবস্থা করব, আর খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকবে, জার্সি বাচ্চাদের জার্সি দেওয়া হবে। ব্রাজিল জিতবে। কেন? ওর যে এবার যেগুলি যে প্লেয়ারগুলো যে নামাইছে এগুলি খুব শক্তিশালী, তো যখন ও যদি ইনজুরি হয় তা যেন অন্য প্লেয়াররা খেলতে পারে। আমি দুইটাই। কোন দুইটাই? ব্রাজিল আর আর্জেন্টিনা। এবার আমি দলটা দেখছি, এই দলটা অনেক ভালো। মেসি ছাড়া এবার খেলতে পারবো ওরা চাই। আজকে যেমন সকালে একটা খেলা হয়েছে, মেসি ছাড়া ওরা খেলছে, তাও জিতছে। এই গলির পতাকাগুলো কাউন্টডাউন দিচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের, যেখানে 1000 মাইল দূরের একটি ম্যাচের জন্য রাত জেগে থাকে এই বাংলাদেশ।
পুরান ঢাকার স্বামীবাগের এই ফিফা গলি রং আর তুলির মাধ্যমে ফুটবলের প্রতি তাদের ভালোবাসার জানান দিচ্ছে। দেয়াল জুড়ে মেসি, নেইমার কিংবা রোনালদো, আর মাথার উপরে নানান দেশের পতাকা। খেলা শুরু হওয়ার আগেই এই যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু একটি বার্তাই দেয়, বিশ্বকাপের সাথে সাথে আনন্দে মেতে উঠবে গোটা বাংলাদেশ। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।